নমস্কার। আজকের গল্পটা হচ্ছে চন্দ্র নামে এক রাজা ছিলেন। রাজা বানরদের নিয়ে খেলা করতে ভালোবাসে, তাদের ভালো ভালো খাবার খাওয়াতেন। বানরদের দলের প্রতি খুব খুব অভিজ্ঞ। আশপাশে যেসব খাবার মেয়ে ঘুরে রাখতো তাদের মধ্যে খুব খুব লোভী ছিল এবং রান্নাদের খুব ঢুকে সামান্য যা পেতো তাই খেয়ে শেষ করতে হতে হিসাবে রেখে গিয়ে পাশে খুব প্রহার করতে লাগলো। বানর বললো, এসব দেখে চিন্তা করলো রাজপ্রাসাদে আমিও একদিন মেশে খাবো খাবো, সুতরাং সময় থাকতে এখন চুরি করে যাই, ভালো বুদ্ধিমান হবে। সে সকল বানর এক জায়গায় জড়ো হয়ে বললো, মনের কথা বললো। দলপতি বললো, আর কি লোভে বসে বললো, রাজপ্রাসাদে সেই ভালো ভালো খাবার ফেলে দিয়ে তোমাদের সঙ্গে বনে গিয়ে আমি মরতে চাই নই। তখন রাজা বললো, ওই মূর্খের দল, তোরা জানিস না যে এই সুখের পরিণাম কি? যাই হোক, এই আমি নিয়ে একদণ্ড থাকতে পারবো না। এই বলে রাজপ্রাসাদে ত্যাগ করে বনে চলে গেল। একদিন সেই মেসে ঢুকলো বা পাশে রান্নায় ঘটে কাজে মারতে আরম্ভ করলো। সেই মেসের গায়ে আগুন ধরিয়ে দিয়ে চিৎকার করতে করতে অস্ত্রপাতগুলো ঢুকলো এবং সেখানে ঘোড়াদের খাবার দিতে ঘাস খেতে দিল, যাতে আগুন লাগার ফুটে গেলে মৃত্যু হলো এবং আহত হলো। রাজা বললে, রেগে গেলেন। যাই হোক, এই নিয়ে রাজা বললে, একে আহত ঘোড়া শালাকে চিকিৎসায় নিয়ে যান, চিকিৎসকের কাছে নিয়ে যান। রাজদৌত তখন তখন বললো, আজকে আমি বানরদের চর্বি চাই। কিন্তু তখন রাজা বললো, আজকে আমি হত্যার সঙ্গে সঙ্গে রাজা বানরকে হত্যা করলো। রাজা দলপতি খাবারটা শুনে বিধর্ম হারিয়ে বললো এবং এই প্রতিশোধ নেওয়ার চিন্তা করতে লাগলো। একদিন সাথে সাথে বনের মধ্যে দিয়ে চললো। অনেকক্ষণ চলার পর সে পেয়েছে তার কাছে একটা হরবর দেখা গেলো। তাতে নামবার সময় একবার সময় সন্দেহ হলো। সে ভালোভাবে লক্ষ্য করে দেখলো যে জলে অনেক জানোয়ার পায়ের দাগ দিয়ে হচ্ছে। সে জানে জলে ডাঙায় থাকতে পদ্মফুল নালা থেকে ছিঁড়ে সেই জল খেতে আরম্ভ করলো। কিছুটা খেয়েছে এবং তোমার জলের মধ্যে সে থেকে উঠে বললো, আমি বিকট লক্ষ্য করে গলায় তুলতে এক তোমার রত্নহার। রক্ষসে বললো, খুব ভয় পেয়ে তুমি যে তোমার মধ্যে এমন বুদ্ধিমান জীব যে এর আগে কখনো দেখি নাই। বানর সে বললো, গলার মধ্যে আমি তাকিয়ে বললো যে তোমার আর কতটা? রক্ষস শেষে ফেলে বললো, জলের মধ্যে যে ভাতের পুত্র হবে বনের মধ্যে। আমি তাই বললো কি আমি তোমার ভোজের ব্যবস্থা করবো, তো তোমাকে গলায় না আমাকে একটু সময় ধার চাও, কোনো ভয় নেই, তুমি আমাকে নেই চিন্তায় পাবে। আকর বললো, এই আকর না, তুমি আমাকে নিয়ে যাবে। তাহলে বলছি সেই বলে গলার হাটটা পরে বাগানে ঢুকে বলতে কাছে কাছে লাগলো। রাজারা লোকেরা ওই করতে লাগলো। রাজা রোদ্রে সে বললো, আনা হলো রাজা বানরদের গলায় মূল্যবান রত্নহার পরিয়ে দিয়ে। সে বললো, আজকে তুমি কোথায় পেলে? বললো, মহারাজ তোমরা রাজাদের একবার ঢুকবে। আপনার পাওয়া গেছে। রাজা জিজ্ঞাসা করলো, তুমি সেইটা ভাববে কোথায়? তুমি বললে, হ্যাঁ রাজা মশাই, তুমি এই কথা সবাই ডুবে রত্নহার পারবে সামনে মৃত্যু উপস্থিত হলো। মহারাজ থেকে রাজের বন্ধু থেকে বললো, আজকে ঝড় পড়ে যারা সকালে বলে জলে পড়েছে। রাজা আর ধৈর্য রাখতে না, সেই গলা জলে নেমে বললেন, খেয়ে আছো নাকি তুমি? ওহে রাজা মশাই, আপনি উঠবেন। রাজা পেটে পেট হয়ে যাবে এবং দুনিয়ার দোষে আত্মীয় বন্ধুদের ছেড়ে ধ্বংস করে আপনার এমন দশা হলো। রাজা চন্দ্র সেই ভালো করে সে তাকে ধ্বংস করতে হলো। গল্প শেষ করে চতুর্থ মন্দিরে তুমি তোমার ফিরে যাও, একে নিয়ে যাও না। কথাই আছে, পথের সাথে যদি কোনো পুরুষ থাকে তবে তার সাথে মিলে নিয়ে যাওয়া হবে। যেমন কাকরের সাহায্যে একজনের জীবনে রক্ষা পেয়েছিল। কোনো এক ব্রহ্মদত্তের নামে একসময় বাস করতো। কোনো জঙ্গলে তাকে অন্যায় করতে হয়েছিল, যার সময় তাকে মা তাকে আশীর্বাদ করে বলে, একা একা কোথাও জীবন নিরাপদ নয়, তুমি একা একা কাঁকড়াকে ধরে রেখেছো, তুমি একই সঙ্গে। ব্রহ্মদত্ত বলে, আজকে আমি একটা খুঁজে, আজকে আমি তা ছাড়া পারবো না। মা বললেন যে তোমার বেঁচে থাকে পুরুষদের মতো হাঁটতে পারবো না, অগোছায় তাকে মারার কাতার মতো কাঁকড়ে দিয়ে চলবে না। সেই পুরি হারিয়ে ডুবে গেল। অনেকটা পথ চলে যাওয়ার পর সূর্য যখন মধ্য আকাশে তখন পরিশ্রান্ত হয়ে চাদরটা বিছানায় হয়ে পড়লো। কাকর দিয়ে হারিয়ে পড়লো। হওয়ার অল্পক্ষণের মধ্যে তিনি ঘুমিয়ে পড়লেন। এমন সময় বেরিয়ে পড়লো। সেই বেরিয়ে বললো, আজকে আপনি গন্ধ পেয়ে গেছি, হাড়ির মধ্যে কর্পূর নিয়ে হাড়ি নিয়ে গিয়ে কাঁকড়া ছাড়িয়ে গেছে। সেই বললো, আজকে আমি এই পারবো, সে থাপড়া মারবে। সে যখন আজকে যখন সে আছে সেই কাঁকড়া গুটি ভয় ভয় পাচ্ছে। সে বললো, আজকে আমি ভাই বলছি, ভাই তুমি একা একা যেও না। তখন তৃতীয় চরিত্র বন্ধুর কাছে হয়ে থেকে বিদায় নিয়ে মনের দুঃখে বাড়ি ফিরে রওনা হলো। দ্বিতীয় গল্প। পরদিন ভোরবেলা সিংহাসনে বসার জন্য পুরুষ দিয়ে আপনাদের পুতুল জীবন করে মারা যায়। বললো, আমার নাম প্রভাবতী, আমার নাম যদি বিক্রমিত্র থাকবে, ধৈর্য ধরুন, আমার কথা শুনুন, বসুন। বন্ধুরা বললেন, সেই যখন বিক্রমিত্র কী রকম ধৈর্য গুনতে যেতে হবে আমার বলো। এবার রাজা বিক্রমাদিত্য রাজ্যপাল করতে আমি তোমাদের পৃথিবী ভ্রমণে বেরিয়ে যাও। যত খুশি আশ্চর্য জিনিস দেখবে তাদের কাছ থেকে খুঁজবে, আমি তখন সেটা ঘর করে দেবো। শরীরে বেরিয়ে পড়লো। কিছুদিন যাবার পর চিত্রকূট পাহাড়ের কাছে এক তপবনে দেবালয় আছে, সেখানে পাহাড় থেকে নিয়ে পরিষ্কার জলের ধারা নেমে আসবে।
এই জলে স্নান করে পাপ ধুয়ে যায়, কিন্তু আর সেখানে ব্রাহ্মণ আছে রোজ হুমকুণ্ড আহত করে কত কত রয়ে গেলে এইরকম আমি কেউ বলছে না রোজ কুণ্ডের হয়তো শিবির হয়ে যায় কারোর সাথে কারোর কথা বলে এরকম আশ্চর্য জিনিস আমি কোথাও দেখিনি। ব্যাপারটা দেখে কৌতূহল হলো, কিন্তু তিনি পরের সঙ্গে সেখানে গিয়ে আনন্দের সীমা রইল। তিনি বললেন তাকে স্থানটি অতি পবিত্র, এরকম স্থান দেব জগদম্ব থাকে এরকম স্থানে পূর্ণ হয়। আর সেই কাজে জলে এসে দেবীকে প্রণাম করলো। তারপর সেই ব্রাহ্মণদের বললো আমি কত বছরে পূর্ণ করছি বলতে। সেই বললো সপ্তর্ষি মণ্ডলে যে নক্ষত্র ছিল সেই সময় তো আমি হোম করছি, সপ্তর্ষি মণ্ডলের নক্ষত্র অবস্থিত এই এরকম আমি একাদশী নক্ষত্র হয়ে গেছে, কিন্তু সে আর প্রতি খুশি হবে না। আমি তোমাদের শুনে বললে স্মরণ করে বললো আজকে আমি আহত দিলাম, তুমি আমাকে প্রসন্ন করার জন্য আমি এই কথায় মাথা তোমার মাথায় দিলাম। এই বলে তুমি যখন নিজের গলায় খরচ বলবে করে এসে বললে দেখো রাজা এমনি প্রসন্ন হয়েছে, তুমি বর চাও। রাজা বললেন তুমি আমাকে ধরে এখন হোম করতে তুমি আমাকে প্রতি প্রসন্ন হও না, আমার প্রতি আমার এত শীঘ্র প্রসন্ন হচ্ছে কেন? এই রাজা যদি তোমার হোম করছো ঠিক কী কথা বলতে, এমন কোনো একাগ্রতা নেই, সেই জন্য আমি প্রসন্ন হতে পারিনি। তুমি আমাকে সেই আঙুলের ডগা ভরসা জব করা হয়। সে বললাম কী করা হয়? সব ফিরে বলল দেখে হাতে বললে মাটির পুতুল দেখতে বাস করবে। সে মনের ভাত দেবতাকে বলে বললে মনোবাসনা পূর্ণ করলে রাজা 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 নিজের ঘরে ফিরে সেই বলল কি মহারাজ আপনারা ধৈর্য ধরুন, একাগ্রতা দেখে আপনি চলে আসছেন। রাজা চুপ করে বসে রইলেন। রাজা বললে যে বললাম তুমি আমি মনোবাঞ্ছনা পূর্ণ করো। দেবী বললে তুমি আমাকে পরোপকার করো, নিজের মধ্যে সহ্য করতে পরিশ্রমের ফল শাস্ত্রে আছে কঠিন গাছের রৌদ্র তাপে সহ্য করবে না, ছায়া দেয় পরের উপকার করে, ফল দেয়, জল দেয়, উপকার করে, নদী বয়ে যায়, সেই গভীর জঙ্গল দুধ দেয়, সেই পরের উপকার যে জীবন, এর বড়কর জীবন আর সার্থক হয়। রাজা বললেন প্রশংসা দেবী ব্রাহ্মণদের কাছে বললেন যে তুমি আমার কথা শুনতে সেই একাগ্রতা কথা শুনতে লাগলো। অস্ত্র এক মিত্র অস্ত্র ছিল কোনো যাইবার সময় সমুদ্রে চাপা শুরু করলেন। তারপরে একদিন বসে করতে বললে আজকাল কর্তব্যে পিটনে যত না ভরের অংশ ততক্ষণ হয়তো অস্ত্রের আজকে এত ভার আমি বইতে পারছি না, তুমি যদি দয়া করে আমাকে কিঞ্চিত অস্ত্র দাও আমাকে অনেক পরিত্রাণ হয়, তুমি নতুবা আমি মরে পড়ে যাই। অস্ত্র বললো তুমি আমাকে আমার কী উপকার বিরক্ত করবে, আমি তো কখনো তোমাকে ভরের অংশ লইব না। গর্দব বললো দেখো যদি দূর করে মুখ ছুটে পড়ে তখন আপনি তাহারা প্রাণত্যাগ হইল। সেই ব্যক্তি সমুদায় আস্তে পিঠে চাপাইল, সেই ভরে মরা হয়ে গেল। সেই হলো অস্ত্র ভর মনে মনে কহিল আমাকে যেমন দুষ্ট ছাড়া তারই ফল পাইলাম, তখন যদি আজকে ভরের অংশ লইতাম এই এখন আমার সমুদায় ভার মরা হইতে হয় না, বুদ্ধিমানটা ভিড়ে চলে। বলে আজকে জলে পড়ে থাকতো, সেই জলের ওপর ঠাকুর ছিল, সেই ঠাকুর আজকে যখন এই নাদায় পড়লো তারা পড়ে যাওয়ার অধিকাংশ লবণ জল গড়িয়ে ফেলে, তখন পদে ভরে রইল, তখন সে অকাতরে চলে গেল। এই ব্যক্তি বললে এই সময় এই পদে লবণ করিয়া সেই দিবসে ভরে করলে এইরকম করিয়া গেলে এই দুই দিন এইরকম ব্যবসায়ী ব্যক্তি খুব বড়। সেই বললো আজকে আমি প্রতিফল হইবে স্থির করিয়া ব্যক্তি বললো আজকে আমি চলে পুরস্কার ভার করে অভিপ্রায় নাদায় পড়লাম। সে পড়ে গেল। ব্যবসায়ী বললো যে পূর্বে লবণ ভয়ে সে যতই সে আসে না কেন। এবারে অনেক সে বললো আজকে বিষম সমুদায় বললো আজকে ভূমি পৃষ্ঠে সে বললো আজকে আমি নালায় পড়ে তার অপেক্ষা করেছে এক সময় চলিয়া গেলে আর কিছুই হয় না। হরিণ একবার জ্যোতির্বিজ্ঞানী জ্যোতির্বিজ্ঞানী প্রতিদিন রাত্রিরে নক্ষত্র দর্শন করতেন। একদিন তিনি আকাশে দৃষ্টিপাত করলেন, নির্দিষ্ট মনে নিজ নক্ষত্র দেখতে বললেন পথ দিয়ে সম্মুখে এক কূপ ছিল, দেখতে না পায় সে যখন তিনি কূপ হইতে যন্ত্র ক্ষত রয়ে পড়ে। এই বলিয়া লোকগণ তাকে বললে এই ভাইয়ে যে কেউ কথা আছো সত্য এসে আমার কূপ হইতে আমাকে প্রাণ রক্ষা করো। এক ব্যক্তি যখন সেখানে বললো আজকে আমি তিনি তার কত পায় ত্রিপুরাণ হইয়াছি, সে সমস্ত অবগত হইলে তুমি কী করে আশ্চর্য এই পথ সেই পথের কোথায় কী আছে জানতে পারলে, তার আকাশে কোথায় কী আছে তা জানবার কোনো ব্যস্ত হয়েছিলে কেন? আগে প্রথমে নিজেকে জানো। হে বালকগণ দেখতাম কতগুলি বালক পুরুষকে খেলিতে খেলা হইতে জলে কতগুলি ভেগ পড়িয়া গেল। তার ভেগ যখন বললো আজকে আমি আরম্ভ করলো, হে ভেগ বললো আজকে আমি ভেগের বন্ধু হয়ে তোমাকে নিষ্ঠুর খেলা খেলে দাও, এই তোমাকে বটে আমি সেই তোমাকে প্রাণ সংস্কার করতে নিজের আনন্দ অপরাধ নিরঞ্জনের কারণ হয় না।
প্রতিজ্ঞান বড় বৃক্ষ এখন গ্রীষ্মকালে করিয়া মধ্যাহ্নের সময় রৌদ্র আসিয়া তথাপি ক্লান্ত হইয়া পড়িলে বর্ষাকালে যাবে আর উপস্থিত বলে শীতল বিশ্রাম করবে কিছুক্ষণের মধ্যে সেই শীতল শরীর ঠান্ডা হয়ে গেলে ক্লান্তি দূর হইল। তখন তারা নানাবিধ কথোপকথন করতে লাগলো। তাদের মধ্যে একজন গৃহস্থ নিরীক্ষণ করে বললো, ভাইয়ে এরকম কোনো তুমি ফুলের কথা তুমি যে ভালো করে হয়, তুমি মানুষের কোনো উপকারে লাগেও, তুমি এ কথা শুনিয়া মানুষ বড় অকথিত সময় আশ্রয় লাগবে উপকারে ভেদ করবে, সেই সময় সেই মানুষের কোনো উপকারে লাগে না, অম্লান বদনে সে গাল দিতে থাকে। কুঠার জলদেবতা এক নদীর জলে গাছে ছিল, সেই গাছে হঠাৎ বললো আজকে আমি নদীর জলে পড়ে গেল সেখানে বলে জন্মের মতো আমি হারাইলাম, এইভাবে আমি তোমাকে এই আমি কি আমায় বলিয়া উচ্চস্বরে রোদন করতে লাগিলাম। তখন তারা শুনিয়া সেই অদৃশ্য দেবতাদের দয়া করলে তাদের মুখে সম্মত হয়ে জিজ্ঞাসা করে, তুমি কি জন্য রোদন করতে সেই সম্মুখ বললো যে জলদেবতা আজকে আমি তোমার মগ্ন হয়েছিলাম, একেবারে সম্মতে আজকে তাহারা আসিয়া কি তোমার কুঠার, কি তোমার মহাশয়, তুমি কোনো কথা না তুমি পুনরায় জলের মগ্ন হইলেন। এবার কুঠারে সম্মুখে আসিয়া সে বললে, হ্যাঁ কী হে তোমার, সে কী করে হয় মহাশয়, তুমি আমাকে কি কুঠার নাও? এবং পুনরায় জলে মগ্ন হয়ে এবং সে তাহার লৌহময় কুঠার হস্তে পড়ে যায়। সে বললো আজকে আমি গুণে, সে বললো আজকে আমি কুঠারের কাছে দয়া করে, সেই ব্যক্তি বললো আজকে আমি সেইখানে লেখা অনন্তরে সেই গৃহে বললো আজকে তার সবিস্তারে বর্ণনা করলো। সকলে বললো, হ্যাঁ এরকম বৃত্তান্ত শুনিয়া সেই ব্যক্তি লোভে জন্মাইল। প্রভাতকালে সে উড়ে রয়েছে নদীর জলে পড়িয়া গেল। তাকে জিজ্ঞাসা করলো যে আমি তোমাকে সেই কুপিত, হ্যাঁ মহাশয় এই কুঠারটাকে আমি দুঃখী, আমি কুঠার পারবো না, সে আশা করি নাই, কিন্তু অনুগ্রহ পাইলাম আপনি আপনার জন্মের মতো জগতের কথা বলতে আশা দিচ্ছে বলে আজকে আমি প্রহার করবে নির্ভয়, তুমি সত্যনিষ্ঠায় ধর্মরা এই যে তোমাকে সেই অতিশয় সেই কাছে করে সেই বলবো মরবে কেন, আজকে তুমি ফসকে গেল এইরকম ভান করিয়া জলে পড়িয়া গেলে, হায় কী করে উচ্চস্তরে বেদন করিবে। জলদেবতা এরকম সম্মুখীন হইল। জলদেবের কারণ জিজ্ঞাসা করে সেই সমস্ত কথা অতিশয় শোক ও দুঃখ প্রকাশ করিতে লাগিল। জলদেবতার পূর্ববৎ মগ্ন হইল, কুঠারের মধ্যে সেই রহিয়া গেল, তাহাদের সম্মুখে পড়িয়া গেল। এবার জিজ্ঞাসা করলে যে কি কেমন আছো কুঠার, যেমন বলে আজকে আমি আমার কুঠারকে ব্যগ্র হয়ে বললে, সে বললে আজকে আমি মিথ্যে করে দেখিয়েছি, তুমি জলদেবতার অতিশয় ছিলে, তুমি কহিলে তুমি আমাকে এত অভদ্র মিথ্যাবাদী এত উচ্চ যোগ্য নয়, তুমি এই ভর্সনা করিবার স্বর্ণময় জলে ফেলিয়া দিয়ে জলদেবতা অনন্তর হইলে। সে হতবাগা নদীর জলে বলছে ভাবলে যে অনন্তরে এখন কেমন করিয়া তাহাদের মনে পাই যায়, এমন বলিয়া বিসম্মানে চলে গেলে। যে সরল তারা দেবতারা তাকে ভালোবাসে। এক ব্যক্তি একটা অস্ত্র গত ছিল, আজকে আমি যে কথা বললে আজকে আমি এই অস্ত্র বললে আজকে 1-2 বছর সমুদায় অস্ত্রের ভার পিড়ন করে যাত্রার সময় সে ভয়ের উদ্বেগ বস্তুতা ফিরি করে এ বললে আজকে আমি এত ভার লইয়াছি, তুমি আমাকে দয়া করে কিঞ্চিত অংশ দাও, আমি তোকে সেই কথা পরিত্রাণ করি, নতুবা আমি মরে যাবো। অস্ত্র বললো, তুমি তুমি কী করবে, তুমি আমাকে কখনো ভরের অংশই লইবে, ভরতে তুমি আমাকে কী তৈরি করে তার মুখ থুবড়ে গেল, যে তাহারা চান্তাক করে এখন সেই সমুদায় বলে আজকে আমি সেই মরা সে বললো আজকে আমি মনে লাগিয়ে থাকলে এমন করিয়া দুঃস্থ স্বভাব পালন করবো, তোমার এই ভরের অংশ লইতাম হবে কি, এখন আর আমি সমুদায় ভারও মরা হইতে পারে না, বুদ্ধিমানরা ভবিষ্যৎ ভাবিয়া চলে। লবণ বুঝলাম, এক ব্যক্তি লবণ ব্যবসা করতে কোনো স্থানে লবণ বিক্রয় করবার সময় সেই উপস্থিত হইলে সেই জন্য কিছু লবণকে নিয়ে পৃষ্ঠে করিবে পূর্বে বারবার সে বললে তাহারা কেমন করি অনেক বলে এই জন্য কেমন করিয়া বলছে বললে আজকে আমি তখন সেই তোমার ওতে যে ইহাতে দুষ্টির প্রতিফল হইবে এমন স্থির করিয়া সে বললো আজকে আমি চলো গুরুমায় ভার করিয়েছে নালায় পড়িয়া গেল। সেই বললো তুমি লবণ হরিয়ে যাইবার ভয়ে তুমি আমাকে পদে পড়িয়েছ। শিকারি এবং কুঠার একদিন জলদেবের করতে গেছি, জলে ভ্রমণ করে সে এক সময় কুটোর কাছে জিজ্ঞাসা করলো, ওই কুঠার কেমন কোন স্থানে পাও? কুটোর বললে, হ্যাঁ পারি, কিন্তু তুমি আমাকে এসো আমার সঙ্গে, তুমি একেবারে আমাকে দেখিয়ে দিয়ে যাও। এই কথা শুনিয়ে সেই ভয়ে কম্পিত হয়ে উঠলে, তার মুখ শুকিয়ে গেল। সে বললো, ভাই আজকে আমি তোমাকে এই প্রয়োজনে নাই, তুমি কেমন করিয়া স্থান অন্বেষণ করেছে, কুঠার হয়েছে তুমি কাপুরুষতা স্থির করেছে, ইহার আপন আমাদের কাপুরুষতার কোনো কাপুরুষতা কখনো আমল দেয় না। দ্বিতীয় গল্প, সেখানে যমুনা নদীর তীরে এক গ্রাম ছিল, সেখানে কেশব বর্মা নামে এক ব্রাহ্মণ বাস করতো। সেই ব্রাহ্মণের মুগ্ধ মেয়ের নাম ছিল মধুমালতী। সেই মধুমালতীকে বিয়ের বয়স হয়েছিল। সে বললে সে চারিদিক থেকে ভালো পাত্র খোঁজ করতে হবে। একদিন তিনি বলে আমাদের ছেলের নাম লক্ষ্মী গ্রামে বেরোলেন, বললে পড়াশোনা
জন্য সে বাড়িতে শুধু মনে হচ্ছে মা আছে। এমন সময় সে বললো তার নাম ছিল কেশবের বাড়িতে এলো। সে বললো কেশবের স্ত্রী দেখতে দেখতে যেমন সুন্দর ব্যবহার স্ত্রীর কথা তাদের ছেলেরা সাথে সাথে কারা বোঝাতে ওদের বংশও ভালো। তার মনে মনে চিন্তা করতে লাগলে যদি মধুমালতীর বিয়ে দেওয়া হয় তবে বেশ ভালো হয়। তারপরে বললো আজকে আমি তোমাকে এটা পছন্দ করা হয় তাহলে কি তোমার সাথে বিয়ে দেবো? সে বললো আজকে আমি তোমাকে রাজি হয়ে গেল। সে বললে সন্দেহটা পাকা করা হয়। কিছুদিন পর সে বললো মধুবাবুদের সাথে বিয়ে দেওয়ার জন্য পাত্রে সকলে তাদের মধ্যে মামুদের মধুসূদনের 3টি পাতার কুটুরে গুণে বিদ্যায় বুদ্ধিতে অবস্থায় বংশের মর্যাদায় সমান। কেশব মহারাজ বললো আজকে তুমি চিন্তা করে বলে চিন্তার পরে আমি তোমাকে ও শুনতে পাচ্ছ চিন্তা করছো এদিকে সাপের সাথে মধ্যে মধ্যে প্রাণ যায়। সে বললো আজকে আমি এদিকে 5-6 জন বিশ্ববিদ্যালয় কিছু পারবো না শেষে বিদে বাঁচবো না এমন কর্তব্য হয়। অল্প বয়সে সেই মনুষ্যই মারা যায়। সেখানে শোক হইতে উদয় পড়লো। তখন কেশব তার ছেলের সঙ্গে সে বলে মৃতদেহ সঙ্গে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলো। সে কাঠেরা হয়ে সে বললো আজকে আধারে তুমি আমাকে সেই সে হাড় কাপড় পুড়িয়ে ঘেঁটে পাথর করে শুরু করলো। বামন সে বললো কি মধুসূদন ওই ওখানে এক কোণে পাতায় কুটুরিয়ে বানিয়ে চিতা সাজিয়ে সাইগুলো জড়ো করে রেখেছিল। সেই জন্য পুরো ঘরে দেখা অভ্যেস করতে লাগলো। তারপর সে একদিন দুপুরবেলা সেই বোনের বাড়িতে এলো। সেই বললো আজকে আনন্দ আপ্যায়ন করতে সেই বলে পরিবেশনা করতে লাগলো। এমন সময় 5 বছরের ছেলেকে নানাভাবে বিরক্ত করে সে কোনো কথা শুনলো না। তখন সে বিরক্ত হয়ে সেকে জ্বলন্ত উনুনে ফেলে নিশ্চিন্ত হয়ে খাবার পরিবেশন করতে লাগলেন। সেদিকে পুড়ে যাওয়া ছাই হয়ে গেল। একদিন তখন সে ব্রাহ্মণ মন্দিরে নানান খাওয়া ছেলে হাত বলতে দেখো ব্রাহ্মণ কী হলো খাবার বন্ধ করে দিল কেন? আমার বলতে এমন এখনও রাক্ষসের মতো মা আছে যেখানে খাই করে কী করে বলুন তো কী করে বলুন তো? সে বললো আজকে আমি সে বললো আজকে আমি পুঁথি টপ্পর। সে বললো আজকে আমি বলতে প্রাণ পুড়ে সে মাখা যাওয়া শুরু করলো। বামন বললো সে খাওয়া শেষ করলো। মনে মনে চিন্তা করতে লাগলো এই পুঁথিতে মৃত সঞ্জীবনী মন্ত্র আছে। এই মন্ত্র পড়লে মৃত সঞ্জীবনী মন্ত্র হয়ে যাবে। অতএব রেখে একে হত্যা করতে হবে। এই কথা বলে সেই জায়গাটা সেই রাতটা সেখানেই কাটিয়ে গেছে। রাত্রে গভীর রাতে খেতে শুয়ে পড়েছে। এমন সময় ঘর থেকে পুঁথিটা নিয়ে এসে বেশি কিছু দূর পরে সে বললো আগে নকরের শাসনে এসেছে মধুসূদনের পাতার কুটুরে বসে যোগাভ্যাস করছে। এমন সময় সে বললো সেখানে উপস্থিত হলো। কিন্তু তারপর বললো ওই মৃত সঞ্জীবনী ওই মন্ত্র শিখেছো তোমার হাড় ও ছাইগুলো একসঙ্গে করো তুমি ওদের মধ্যে বাঁচিয়ে তুলতে পারবে। সে বললো আজকে আমি সে বামন সেই ভাব করতে লাগলো। দেখতে দেখতে হাড় ও ছাই এক জায়গায় হয়ে গেলো। সে দেখলো এই মেয়ের বিয়ে করবো। এই কথাটাই হয়ে গেলো সে বেঁচে থাকবে। সে বলে তাদের মধ্যে সে বললো হয়ে গেল। এখানে এই গল্প বিক্রমিতে বলে বলো মধুমতির সঙ্গে কার বিয়ে দেওয়া উচিত? বিক্রমিতে বলে বিয়ে দেওয়া উচিত আমি মধুসূদন এখানে পাতার টুটুরি শাসনবাদী ছিল। এবার বললে আমি হাড়গুলো রেখে দিতে ব্রাহ্মণ সঞ্জীবনী নিমন্ত্রণ না পড়েই তো মধুসূদন বেশি উঠতো না। বিক্রমিতে সে বললো বিক্রমে হাড় সংগ্রহ করেছে ব্রাহ্মণ পান ফাড়িতে বাপ করেছে তার বিয়ে পারবো না বাকি কথা মধুসূদনের। সেই কথা বলে সে বললো আজকে আমি সেই সংগ্রহ করেছি কুড়ি করা কাল সে অপেক্ষা করতে সেই মধুসূদনের তার বিয়ে হওয়া উচিত। চতুর্থ গল্প। সেখানে মগজগুরু অনঙ্গ সেনা নামে একজন বাড়াই ছিল আশ্চর্য লাগে সুখ পাখি ছিল। সেই সঙ্গে সঙ্গে সে বললো আজকে আমি অন্তঃচিত না সেই অতীত বর্তমানে ভবিষ্যৎ সঠিক বলতে পারতো। একদিন জিজ্ঞাসা করেন তুমি যত যত তিনকালের কথা বলতে জানো সে বলে তোমার অর্থের কথা কার বিয়ে হয় বলো? রবিনী বললো যে মগজ তোমার রাজার বীরবরে সে সুন্দরী সে বললো কন্যা বিয়ে হবে। সেই বললো চন্দ্রবতী। সে বললো আজকে সত্যতার কথা সেই বললো আজকে আমি এই বিষয়ে তুমি মিথ্যা করে চন্দ্রবতী। সেই বললো আজকে আমি মগজের হিসেবে পাঠানো বিয়ের পাকা করতে। সে বললো দিকে আজকে শাড়ি তিনকালের কথা সেই চন্দ্রবর্তী সেখানে সরি তোমাকে আমাকে সেই মনের মতো পাত্র কোথায় আছে বলো? সে বললো আজকে আমি তোমাকে শ্রেণে বিয়ে হবে। এই ঘটনা অল্প দিনের মধ্যে তুমি দুই মকররাজে ফিরে আসবে। আগমনে সেই রাজার কাছে এই খুশি মনে এই প্রস্তাব বন্ধ স্বীকার করে ওই দ্রব্য সামগ্রী দিয়ে পাকা করতে হবে। সে বললো তার সঙ্গে এবার ভালো দিন দেখে সেই মগজকে রেখে বললো চন্দ্রবতীকে বিয়ে করে নিজের রাজধানীতে ফিরে এসে শুধু সুখে দিন কাটাতে লাগলো। সে বললো আজকে আমি ভেক্টর আসলে প্রতি সে বললো আজকে একদিন থেকে অনেকের সাথে নানা রকম আমাকে যে আমি তখন সে বললো আজকে আমার ইচ্ছে যে তুমি আমাকে পাখি দিয়ে বিয়ে দাও তাহলে আমি তোমাকে সুখী হবে। তার ইচ্ছায় সুখ ও শাড়িতে বিয়ে দিয়ে এই খাতায় রাখা হলো। একদিন সুখ শাড়ি গল্প করছে সে বল মহারাজ পুরুষের হাতে পরে মিথ্যেবাদী অধর্মী এবং খুনি এই জন্য পুরুষের তখন আমার ভালো লাগে না। সে বললো আজকে মেয়েদের কথা না আজকে অত্যন্ত চপলা সে মিথ্যে কথায় পটু আর সে লোভী। উভয় সাহেব বললো যে তোমাকে মিছিমিছি তর্ক করছো তুমি আমাকে কেন? হারি বলে মহারাজ এই তর্ক মিছিমিছি নয়
পুরুষের অধর্মীয় আছে সেই বাদী গল্প করে সব টাকা শেষ হয়ে গেল। এরকম করিয়া সে একদিন যখন সে বিয়ের পর সন্তানের নেওয়ার বড় সুস্থ কাটাতে যাবে, সে বয়সের ভারে সে ছেলেকে আনতে চিমারা রইল না। সে বললো আজকে আমি সেই বন্ধুর কাছে সে আমাকে মাস করতে থাকলে পুত্রের 5 বছর বয়স যখন হলো তখন লেখাপড়া একজনের শিক্ষা করবে তখন হয়, কিন্তু সেই ইসলামপুরে করলো। সেখান থেকে গিয়ে সিংহাসনে দ্বীপে যাচ্ছিলাম। খবরটা ভালো না, ছোটোবেলা থেকে সে খারাপ লেখাপড়াই ছিল এবং লেখাপড়া যদিও অমনোযোগী ছিল, বদ অভ্যাস থাকলেও এবং সে মুখে খারাপ কথা বলা ভালো কথা বলতে পারতো না। সে তার সঙ্গে দোষগুলি করতো না। সে যত মাসে মৃত্যু হলো এবং বাবা এইতে সে অতল ধরিত হাতে সে পড়লে সেই টাকা খুব উপার্জন হচ্ছে না কিছুই, এইভাবে চলতে লাগলো। ইনি একদিন ফকির হয়। সে বলতো দুর্দশায় প্রবল করিয়া আমার সন্তান আমার সমস্ত সব কিছু গেছে, কেন একখণ্ড সে এখন সে ভাগ্যশালী আমি তাকে প্রাণে বেঁচে গেছি। এই বলে কয়েক ফোঁটা চোখের জল ফেলতে লাগলো। সব ঘটনা শুনে হেমকুণ্ড মায়া হয়। তিনি মায়া হলো। তিনি বললেন না যে পরমা সুন্দরী নিজের কন্যা আছে। দিদি হেমকুণ্ড একবার মনে মনে ভাবলেন যে তিনি রত্নাবতীর সঙ্গে সুপ্রাপ্তের করে অনেকদিন ধরে খোঁজাখুঁজি করে করে মনের মধ্যে পাত্র আর পাচ্ছি না কোথাও। সে আর পাচ্ছি না। সে বললো মালিক এইরকম। সে বললে বিয়ে দেওয়া ভালো। মৃত্যুর খুলে খুশির কথা বললো। ছেলেকে বললো খুবই পছন্দ। সে বললো আজকে আমি সে বললো আজকে তারপর সে ভালো দিন দেখে বিয়ে দেওয়া হলো। তারপর সে গরম চোখে দিন কাটাতে লাগলো। এইভাবে কিছুদিন চলার পর সে একঘরে জীবনে ভালো লাগলো না। সেই অন্ধকার সে বললো আজকে হাতটা নিয়ে ওই ঠিক বললো যে দেখো অনেক দিন থেকেই আমরা দেশেও আত্মীয়রা সেরে এখানে আছি, এখানে একবার দেশে আমাকে বলে আমাকে এখান থেকে নিয়ে চলে যাও। সে বললো আজকে আমি এই খুশিটা। সে বললো উচিত কাজে সে আমার ঘিরে দিবি। সে আমার কাছে একটা আশা করা ঠিক না যে তুমি রাজি হয়ে শুভদিনে জামাইকে বিদায় করো এবং মেয়ের সঙ্গে জামাইকে অলঙ্কার হিসেবে ধনরত্ন দাও। দুটোর সময় চলে যাওয়ার পর একেবারে বোনে বললো পথে নন্দন সেটাকে বনে আমি দস্যুর ভয় আছে, তাহলে সে নিরাপদ নয়। তুমি আমাকে অলঙ্কার সেই বুদ্ধি বেঁধে আমাকে গরিবের বেঁচে দস্যুকে আমাকে সেই বলে শহরে গেলে আবার সব অলঙ্কার পেয়ে যাবে। তুমি সেই অলঙ্কার সে বলতো লোকজনকে। সে বললে আর গভীর বনে দিয়ে চলতে লাগলো। যেতে যেতে বনের মধ্যে একটা কুয়োর ফেলে দিল। সে সমস্ত অলঙ্কার রত্ন খুলে পালিয়ে গেল। সে বললো আজকে আমি আমাকে আমাকে সে জোর করে চিৎকার করে লাগলো। একদিন সে বললো আজকে আমি গলায় কান্না শুনেছি, বড় মা শুনেছি। সে কাঁদছে। সে বললে আমি কী জিজ্ঞাসা করতেছি তুমি এই ভয়ঙ্কর বনের মধ্যে কে একলা করছে কী করছে? সে বললো আজকে অন্ধকার হিং করতে আমার সে আমার নাকি যাচ্ছিল এখানে সময় সময় সে দস্তুর ভয়ে আমি এই কুয়োর মধ্যে পড়ে গেছি। আমার স্বামীকে এরা মারতে যেতে কথা বললে মনে দেওয়া হলো। সে বললো আজকে তখনই আমার সে বললো আজকে আমি তার গোপন করা গেল। মা বললো আজকে জামাই কী ঘটনা ঘটেছে সেই কাজের আমি তোমাকে আবার অলঙ্কার করে দিলাম। এবার সে বললো স্ত্রীর সঙ্গে জুয়ার মদে অল্প দিনের মধ্যে সাকসেস করে ফেলেছে। এই 2 বছর আজকে আবার অর্থ হাতেই চেয়ে পালিয়েছে। তার সাথে ব্যবহার করা নিশ্চিন্ত শুভ শ্বশুর বাড়ি কেউ জানতে পারে মনে মনে। সেই বলে কুমন্ডা পেতে একদিন সেই শ্বশুর বাড়িতে নিয়ে হাজির করলো। যেখানে দেখো রত্নপতির সঙ্গে তার বিয়ে হলো এবং সে আর বেঁচে নেই। তাকে সে চমকে উঠলো। সে বললো তুমি ওখানে ভেবো না, তুমি কেউ প্রকৃতি ঘটনা কেউ জানবে না। আমি সকলকে দস্তুর মতো সব গয়নার কাছে খুলে আমাকে কুয়োর মধ্যে ফেলে দিয়ে ধরে রাখো। তোমার জন্য চিন্তায় আছে। তুমি আমাকে খুশি হবে যেমন তুমি আমাকে ফেলে দিয়ে ফেলে যাও। সেই স্ত্রীর সঙ্গে এতদিনের পর জামাইকে শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য সে আনন্দিত হইল এবং সে বাড়িতে পড়া সেই সময় ধুম পড়ে গেল। কিন্তু সেই রাতে সময় মানে ঘুমন্ত থেকে হত্যা করলো এবং সমস্ত গয়না খুলে পালিয়ে গেল। গল্প শেষ করে বললো আজকে যা বললাম তুমি আর সেই পুরুষদের ওপর অশ্রদ্ধা এবং অবিশ্বাস জন্মেছে আমার। এরকম আজকে আমি এরকম তুমি আর কি মেয়েদের ওপর এত বিরক্ত হচ্ছ কেন? তাদেরকে দেখতে পাবে। সুখ সেখানে গল্প শুরু করলো। নমস্কার। আজকের গল্পটা হচ্ছে চন্দ্রদামের রাজা ছিলেন। রাজা বানরদের নিয়ে খেলা করতে ভালোবাসে, তাদের ভালো ভালো খাবার খাওয়াতো। বানরদের দলপতি খুব অভিজ্ঞ। আশপাশে যেসব খাবার মেয়ে ঘুরে রাখতো তাদের মধ্যে খুব লোভী ছিল এবং রান্নার খুব ঢুকে সামান্য যা পেত তাই খেয়ে শেষ করতে হিসাবে রেখে গিয়ে পাচক খুব প্রহার করতে লাগলো। বানর বললো এসব দেখে চিন্তা করলো রাজপ্রাসাদে আমিও একদিন মেশে খাবো সুতরাং সময় থাকতে